প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আমাদের এই আয়োজন আপনারা দেখে থাকেন, কৃতজ্ঞতা জানাতে চাই এবং আজকের আয়োজন শুরু করতে চাই। আপনারা জানেন যে 34তম সপ্তাহ অতিক্রম করছি এই কোভিড-19-এর মধ্যে, এবং এটি নিয়ে বিশ্বব্যাপী নানান যেমন আলোচনা এবং বাংলাদেশের গণমাধ্যমেও আছে, কিন্তু এ সংক্রান্ত অনেক খবর প্রকাশিত হয়েছে। কেউ কেউ বলছেন যে ভেঙে পড়ছে সংক্রমণ প্রতিরোধের সব ব্যবস্থা, এরকম একটি সংবাদ দেশের একটি শীর্ষ দৈনিক এরকম একটি খবর প্রকাশ করেছে। এবং সেখানে যেই কথাটি বলা হয়েছে যে এক অত্যন্ত দ্রুত তার সঙ্গে আগের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যেন আমরা নিই, এবং এই সময়টাতে অর্থাৎ সংক্রমণের গতি এখন ঊর্ধ্বমুখী, এরকম একটি বলা হয়েছে। আমরা নানান খবরের বিশ্লেষণ আমরা একটু পরে শুনবো, কিন্তু আমরা বলছি যে বিষয়টি যদি এরকম রাখা যায় যে করোনা ঝুঁকি কি কমেছে, এরকম একটা বিষয় যদি সরল বিষয়ে আমরা নিয়ে কথা বলি, আমরা হয়তো তথ্য উপাত্তগুলো উল্লেখ করার চেষ্টা করব। আমরা সভাপতি কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে পেয়েছি, স্যার স্বাগত জানাচ্ছি। আমরা অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর শফিকুজ্জামানকে আমরা পেয়েছি পরিচালক সোহরাওয়ার্দী হাসপাতালের, যিনি নিজেও কোভিড থেকে সুস্থ হয়েছেন, ডক্টর উত্তম কুমার বড়ুয়াকে পেয়েছি, এবং আমরা একজন ব্যবসায়ী নেতা, ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেডের KSM মোস্তাফিজুর রহমানকে পেয়েছি। সবাইকে কৃতি শুভেচ্ছা। যে কথা বলছি যে বিষয় রাখতে চাই যে ঝুঁকি কি কমেছে, এরকম একটি সরল বিষয় আমরা তথ্য উপস্থাপন করব, এবং আমাদের সঙ্গে যারা আছেন তাদের শুধু মন্তব্য আমরা শুনবো। সহকর্মী মনিরুল ইসলাম বিন্টু একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেই প্রতিবেদনটি একটু দেখিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। রাজধানীর মুগদা হাসপাতাল একসময় করোনা পরীক্ষার জন্য আগের দিন সন্ধ্যায় লাইনে দাঁড়ালেও এখন সকালে গিয়েই নমুনা দেয়া যায়। প্রথম 3 মাস হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের চাপে হিমশিম খেতে হলেও এখন গড়ে 1 থেকে 150 বেড খালি থাকছে প্রতিদিন। শুরুতে আমাদের কিন্তু এরকম 280-85 এরকম প্রায় 300 কিংবা তার চেয়ে বেশিও এরকম অ্যাকোমোডেশন একদম ফুলফিল ছিল। এখন আমরা প্রায় 150, মানে 50% বিছানা প্রায় আমাদের খালি থাকে। অন্যদিকে কোভিড রোগী ভর্তির 2 মাস পর আবারও জেনারেল হাসপাতালে ফিরে যাচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের হাসপাতালে যেটা শয্যাগত যে খালি, সেদিক থেকে তো নিশ্চয়ই একটি অনুমান করা যায় যে হয়তো আক্রান্তের সংখ্যাগত দিক থেকে কম। মহানগর হাসপাতাল তাও একই রকম 10-12 জন 11 জনের উপরে কখনো ভর্তি থাকে না, তদ্বীপ সেটিও এখন বন্ধ করে দেওয়ার মানে আছে, আমার মনে একটা যৌক্তিকতা আছে। গত 5.5 মাসে করোনা পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় 8 মার্চ দেশে প্রথম রোগী পাওয়ার পর 100 রোগী শনাক্ত হয় প্রথম 28 দিনে। এপ্রিলে করোনা শনাক্ত হয় 7,616 জন। এরপর সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। মে মাসে 39,537 জন, জুনে 98,330, জুলাইয়ে 92,178 জন এবং 19 আগস্ট পর্যন্ত 47,430 জন শনাক্ত হয়েছে। মৃত্যুর হার বিশ্লেষণে দেখা যায় মার্চে মারা যান মাত্র 5 জন, এপ্রিলে 163, মে মাসে 482, জুনে 1224, জুলাই মাসে 1237 জন এবং 19 আগস্ট পর্যন্ত 670 জন। অবশ্য আগের চেয়ে নমুনা সংগ্রহ কমেছে প্রায় 26%। সেই সঙ্গে কমেছে করোনা ভীতি এবং একই সঙ্গে সচেতনতাও। সংক্রমণের এই হারটা কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় বেড়ে যেতে পারে, যেটা ব্রাজিলে কিংবা দক্ষিণ আফ্রিকায় হয়েছে, সেখানে কিন্তু সংক্রমণটা অনেক বেড়েছে। সেই ঝুঁকিটা যদি আমরা এড়াতে চাই তাহলে শনাক্ত হওয়ার হার অন্তত পক্ষে 5% নিচে নামিয়ে আনতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। আমরা আসলে মনিরুল ইসলাম বিন্টুর প্রতিবেদনটি দেখলাম এবং যে কথা বলার চেষ্টা করেছি যে আমাদের বিষয় আজকে ঝুঁকি কি কমেছে, কিন্তু কথা হচ্ছে যে জাতীয় দৈনিকে আমরা যে ধরনের খবর দেখি, প্রথম কথা হচ্ছে যে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা সবসময়ই আমরা দেখেছি, এখনও দেখছে। পরিবর্তিত বিশ্ব যেভাবে স্বাভাবিক হওয়ার একটা বিষয় থাকছে, সেটি আমাদের কতটুকু দূরে। আমাদের টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ স্যার আছেন, স্যারের কাছ থেকে একটু শুনবো যে একেবারে সহজ সরল প্রশ্ন, ঝুঁকি কি তাহলে স্যার কমছে? এই সহজ সরল প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? আমি এটার ব্যাখ্যাটা এভাবে দেব যে আসলে আমরা মে মাস এবং জুন মাসে আমাদের খুবই ঊর্ধ্বমুখী ধারা ছিল, যখন আমরা খুব শঙ্কিত ছিলাম, চিন্তিত ছিলাম, রোগীর সংখ্যাও অনেক বেশি ছিল, হাসপাতালগুলোতে ম্যাক্সিমাম বেডই মানে পূর্ণ ছিল,
কিন্তু জুলাই মাসের পর থেকে আমরা লক্ষ্য করলাম যে ঊর্ধ্বমুখী যে হারটা সেটা আর ঊর্ধ্বমুখী নাই। যেটা নিয়ম হলো যে ঊর্ধ্বমুখী হার যখন থামবে তখন এটাকে আমরা বলি ফ্ল্যাট কার্ভ বা প্ল্যাটু। কেউ কেউ বলতে পারে যে কিছুটা কমছে, কিন্তু যে জিনিসটা হলো যে আমরা এখন কোভিডের কিছু কিছু জিনিস যেমন আমরা বুঝতে শিখেছি, তার চিকিৎসা শিখেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি একজন মানে মানে চিকিৎসক হিসাবে জনস্বাস্থ্য বিষয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে এটা বলতে চাই যে আমরা যেন কখনোই যেন কমপ্লাসেন্সি বা অতি সন্তুষ্টিতে না ভুগলেই কিন্তু আমাদের অসুবিধা আছে। তার কারণটি হলো আমাদের সামনে এভিডেন্স আছে, তাই না? আমেরিকার তে কোথায় কোথায় বাড়লো, কেন বাড়লো, ফ্লোরিডাতে, টেক্সাসে সেটা জানি, আমরা জানি যে ব্রাজিলের কি অবস্থা, আমরা জানি অস্ট্রেলিয়াতে কমে যে আবার বাড়লো, আমরা এইভাবে পার্টিকুলারলি স্পেন এবং যুক্তরাজ্যেও কিন্তু আবার যখন খুব ইজি ঢিলে ঢালা অবস্থায় চলে গিয়েছিল সেখানে বেড়েছে। তো এইটা আমাদের মাথায় রাখা দরকার। আমি এই জন্য বারবার বলবো সবসময় সতর্কতার কোনো বিকল্প নেই, আর যত বেশি আমি সতর্ক থাকবো দেশ হিসেবে আমরা করোনা মোকাবেলায় তত বেশি সফল হব। আমরা সতর্ক ছিলাম, মানে বিশেষ করে এপ্রিল, মে, জুনে আমরা যথেষ্ট কাজ করেছি, সরকার কাজ করার চেষ্টা করছে, সবাই মিলে কাজ করার চেষ্টা করেছি। আজকে যে অর্জনটা, সেই অর্জনটা ধরে রাখতে হলে আমাদেরকে এখন কোনোভাবেই যেন আমরা কোনো রকম ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি না করি, সেদিকে আমাদের নজর রাখা দরকার। স্যার, আরেকটা ছোট্ট প্রশ্ন, যে সচেতন তো থাকতেই হবে, সেটি নিয়ে বারবার আমরা কথা বলছি, কিন্তু কিছু কিছু প্যানিক হয় এমন খবর আমাদের প্রকাশিত হয়েছে, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে 32তম সপ্তাহের যে পরিস্থিতি ছিল সেটিকে উল্লেখ করে বলা হয়েছে যে যখন তখন যে কোনো পরিস্থিতি মোড় নিতে পারে। সেটা তো হতেই পারে, কিন্তু এই যে ভয় ভীতি ছড়ানো, এটি কি মনে হয় আপনার কাছে? প্রথম কথা হলো যে এখানে যত মানে অহেতুক ভয় সৃষ্টি করা হবে এটা খারাপ। অহেতুক ভয় সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাকে যেতে হবে সায়েন্স অ্যান্ড এভিডেন্স, দুটো কথা বললাম, বিজ্ঞান এবং প্রমাণ। তো সেই জন্যে আমাদেরকে আসলে অহেতুক ভয় পাওয়া উচিত না। অহেতুক কোনো মানে যেটাকে বলে ইনফোডেমিক্স, প্যান্ডেমিকের আর একটা শব্দ আছে না, ইনফোডেমিক্স, সেইটাতে যদি আমরা আক্রান্ত না হই সেদিকে লক্ষ্য রাখা দরকার। কিন্তু কোনো তথ্য পাওয়ার পরে আমাদের প্রথম দরকার সেই তথ্যটার সোর্সটা কি, তার সত্যতাটা কি, এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের যে কোনো জিনিস মোকাবেলা করা কঠিন হবে না। আমি আবারও বলি, যে কোনো জিনিস আমরা যখন শুনবো কোনো কথা, চট করে যেন আমরা সেটাকে মানে ইয়েস নো না বলি, তার আগে দেখতে হবে যে সোর্সটা কি, তার আগে দেখতে হবে তথ্যটা কতটুকু সত্য, অথবা আমাদের কমন সেন্সটাকে একটুখানি খাটিয়ে যে আসলে এটা কি হতে পারে, এটিও কিন্তু একটি বড় বিষয়। স্যার, আপনার কথার সূত্র ধরে আমি আসবো আবারও আপনার কাছে। অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান স্যার আছেন। স্যার, এই কোভিডের যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, বিশ্ব যাচ্ছে, সামগ্রিক অর্থে এই পরিস্থিতি চিরন্তন হতে পারে না, অর্থাৎ আমার অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুই করতে হবে। কিন্তু আমরা মাঝে মাঝে প্রায়শই টেলিভিশনে আমাদের অর্থনীতিবিদদের কথা শুনি, শোনার কথারা ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন, তারা প্রবৃদ্ধি নিয়ে কথা বলেন, এবং মনে হয় যেন কোভিড আমাদের দেশেই আর অন্য পৃথিবীর কোথাও নেই। আমার প্রশ্নটি একটু অন্যরকম, যে বিষয়টি হচ্ছে যে তাহলে কি আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবো না, যে আমি কি তাহলে এগুলো নিয়েই বসে থাকবো? তাহলে আমার এত কথারই বা দরকার পড়ে কেন? শফিকুজ্জামান, কি যুক্ত করবেন? ধন্যবাদ। দেখেন, আমাদের প্রথম যে কোভিড ধরা পড়ছে 8ই মার্চ, তারপরে থেকে আজ এই পর্যন্ত এসেছে আর কি। 8ই মার্চের পর এপ্রিল মে থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, এবং 2 মাস প্রায় এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের বন্ধ ছিল, ওটা আবার খুলে দেওয়া হয়েছে। এই অনেক ঘটনা আমরা শুনেছি। তবে এটা আমরা যেটা বলছি যে ওই একটা তো প্রচার সবসময় থাকবে, একটা প্রোপাগান্ডা থাকবে যুদ্ধে আর কি, কিন্তু আমাদের দেখছি অনেক দেশই আছে কিন্তু এটাকে মেনে নিয়েই যতটুকু মানে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে কাজ চালিয়ে যায়, এটা কিন্তু পৃথিবীর সব দেশে কম বেশি যারা আক্রান্ত হয়েছে তা এখন দিয়ে করেছে। একবারে এই কোভিড আসছে বলে যে সবসময় আমাদের একবারে শুধু ঘরে থাকতে হবে তা কিন্তু নয়। আমাদের যেমন এখানে বাংলাদেশের ব্যাপারটা এখানে একটু ভিন্ন।
এখানে বলা হয়েছে, আমরা জানি আমাদের প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ এখানে দিন এনে দিন খায়। তাদেরকে কিভাবে, হুম, কোন কোন যুক্তিতে আমি তাদেরকে ঘর থাকতে বলবো এবং কতদিন? হ্যাঁ, যদি সেরকম সম্ভাবনা থাকতো যে এদেরকে কমপক্ষে সবাইকে 2 মাস থাকতে হবে এবং 2 কোটি 2.5 কোটি মানুষকে কি সরকার, আমার সেই সামর্থ্য আছে রেগুলার তাদের খাদ্য সরবরাহ করার? সে খাদ্য থাকলেও যে আমাদের মেকানিজমকে ডেভেলপ করতে পেরেছি যে এদেরকে সবাইকে ঘরে রাখবো এবং 2 মাস আমরা নিজে খাবার দেবো। সেটা হয়তো কিছুদিন চলতে পারে, কিন্তু তাদেরকে এখানে আসতে মানে কাজে বের হতে হবে আর কি। এবং যেহেতু দেখা গেছে কিছু কিছু সুরক্ষা নিয়ে, এই করোনা সুরক্ষা প্রতিরোধ যে সুরক্ষা ব্যবস্থা আছে সেটা নিয়েও কিন্তু অনেকে কাজ করছে এখানে। এখন আমি যে বললাম 2 থেকে 2.5 কোটি মানুষ এরা ঘরে আছে, বেশি দিন তাকে রাখতে পারবে না যদি না তাদেরকে অন্তত দিনে 2 বার খাবার নিশ্চিত করা যায়। এটা খুব কঠিন ব্যাপার, এদেরকে আসতেই হবে। এরা যদি ঘরে থাকে তাহলে খাদ্যভাবে সে পড়বে, আর যদি বাইরে আসে তাহলে করোনায় আক্রান্ত হবে। ব্যাপারটা ওইরকম, আমরা যেটা গল্প শুনেছিলাম না যে জলে কুমির ডাঙায় বাঘ, সেরকম একটা অবস্থা। তো এইটা ওভাবে ভীতিকর না দেখে যতটুকু সুরক্ষা ব্যবস্থা নিয়ে এটা এদেরকে কাজে নামানো যায়, কাজে তারা যোগদান করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এখানে সরকারের এটা সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তারা অনেকেই প্রোটেকশন সম্বন্ধে কোনো ধারণা নেই এবং অনেকে এটাকে গুরুত্ব দিচ্ছে না। প্রথম 2 মাস দেখা গেল ঘরে ছিল, তারপর সবাই কিন্তু বেড়ে আসছে এবং কোনো সুরক্ষা না নিয়েই, এবং দেখলাম তারপরে আবার এটা ছড়িয়ে পড়ছে। এখন আমরা আমাদের যে এই যে টেস্ট, কত পার্সেন্ট লোকের টেস্ট করা হয়েছে এবং তার ভিত্তিতে যে আমরা ফলাফলটা জানাচ্ছি, এটা কতটুকু গ্রহণযোগ্য এবং কত বিশ্বাসযোগ্য আসছে আমরা এখন জানি না। যে 17 কোটি মানুষের কত সংখ্যা মানুষকে এখানে টেস্টে আওতা নেওয়া হয়েছে। আমার সাথে কয়েকদিন আজকে দেখলাম নিউজিল্যান্ডের এবং প্রত্যেকটা মানুষকে টিকা দেওয়া হয়েছে। ওখানে মাত্র 2.5 কোটি মানুষ আর কি সেটা করা হচ্ছে। তাদের উন্নত দেশ, তাদের নেটওয়ার্ক অনেক শক্তিশালী, তারা করতে পেরেছে। কিন্তু আমরা এখানে কি করতে পেরেছি? আমাদের যে ওই যে বললাম 2 কোটি মানুষ দিন খায়, তাদেরকে নিয়ন্ত্রণ করাই একটু কঠিন। জি হ্যাঁ, স্যার, আমি আসবো আপনার ওই কাছে। আমাদের সঙ্গে ঘরে থাকলে শহীদুল্লাহ স্যারকে শুধু একটু মনে করিয়ে রাখবো যে স্যার, স্যার আজকে যে বলছিলেন যে নিউজিল্যান্ডের ওদের টিকা দেওয়া হয়েছে, কি টিকা দিল সেটিও আমার একটু খুব আগ্রহ। মানে এটি একটি দিক। আবার আমরা দেখছি যে এই ভ্যাকসিনের বিষয়টি নানাভাবেই কিন্তু এখন আলোচনার বিষয় হচ্ছে। সেই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবতে থাকুন। আমরা একটু আমাদের সঙ্গে ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আছেন, তার কাছ থেকে একটু শুনবো, মোস্তাফিজের কাছ থেকে একটু শুনবো। উত্তম দা, আমরা যে প্রতিবেদনটি প্রচার করলাম আজকের এই, আপনি কিছুক্ষণ আগে শুরুতে যেটি দেখলেন, সেখানে আপনিও বলছেন যে হাসপাতালের বেডগুলো খালি, এবং আমার কথা হচ্ছে যে কোনো কোনো গণমাধ্যম সেগুলোকে অন্যভাবে নিউজ করারও কথা বলছেন যে আসলে সেখানে মানুষ একটু আতঙ্কগ্রস্ত আছেন, সে কারণেই হাসপাতালে তারা যেতে চাইছেন না। কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সমস্ত চিত্র দেখালাম আপনাকে, যে জুন জুলাইয়ের মাত্রা বেশি ছিল, সেখানে অনেক বেশি ভিড় ছিল, এখন আস্তে আস্তে কমছে, যে কারণে হাসপাতালগুলো খালি, এরকম সহজ সরল বক্তব্য দিতে পারি কিনা আমরা? উত্তম দা, কি বলবেন? আমি আপনার সাথে একমত। আমিও সহজ সরল ভাবে এটিকে মত পোষণ করতে চাই। দেখুন, আমরা ভেবেছিলাম কোরবানি ঈদের পরে আমাদের সংখ্যা, আক্রমণের সংখ্যা অনেক আরো বৃদ্ধি পাবে। আবার সারা বাংলাদেশে এখন লকডাউন নাই, গ্রিন জোন নাই, রেড জোন নেই। সবাই এখন আগের স্বাভাবিক জীবন যেটি বলেন, সবাই নিউ নরমালে নিজেরাই ফিরে আসছে। সেই তুলনায় আমাদের কিন্তু সংক্রমণের সংখ্যা অনেক কম, মৃতের সংখ্যা অনেক কম। আপনি এই পরিসংখ্যান দেখিয়েছেন। আমরা জুন জুলাই আগস্টে যে পরিসংখ্যান দেখি, যেটি আমাদের শহীদুল্লাহ স্যার বলেছেন, একটা প্লাটু কার্ভ বা একটা ফ্ল্যাট কার্ভের মধ্যে এখন আসছে। এবং ফ্ল্যাট কার্ভ না, আমি বলতে চাই এটি একটি সংক্রমণ কমের দিকে আসছে। আর এটিও তো নিশ্চয়ই আপনি বলবেন, মৃত্যুর হার আমাদের অনেক কম, 1.2% বা 1.3%, নট মোর দেন 1.3%। সব দিক থেকেই আমি বলবো অবশ্যই আমাদের সংক্রমণের হার এবং মৃত্যুর হার অনেকটাই কমেছে। তো যেটি বলেছিলাম, সরকার এখনো কিন্তু লিখিত কোনো আদেশ আমাদের কাছে দেয়নি। তবে সেটা সরকার ভাবছে, যেহেতু 70% বেড শয্যা বিভিন্ন হাসপাতালে কম, মানে শূন্য আছে, যার কারণে মাত্র 30% লোক ভর্তি হচ্ছে। সরকার চিন্তা করছে হয়তোবা এই লোকগুলোকে, জনবলগুলোকে যদি আমি অন্য কোনো জায়গায় কাজে লাগাই,
তাহলে হয়তো এটা নন কোভিড যে রোগীগুলো আজকে অনেকে নিশ্চয়ই সেবা থেকে বঞ্চিত হচ্ছে বা অনেকেই হাসপাতালে যাচ্ছে না, সেটি হাসপাতাল মুখী হবে, তাদের সেবার পরিধিটা আরো বাড়বে। সেই চিন্তা করে পরিসংখ্যান নিয়ে আপনি যেমন পরিসংখ্যান দিয়েছেন, তেমনি রেল হাসপাতালের পরিসংখ্যান, লালকুটির পরিসংখ্যান, লালকুটি এবং মহানগর হাসপাতালের পরিসংখ্যান যদি আমরা দেখি, সেই পরিসংখ্যানগুলো কিন্তু এখন শূন্যের কোঠার কাছাকাছি তারা চলে যাচ্ছে রোগী ভর্তি। সেদিক থেকে ওই হাসপাতালগুলো কোভিড হিসেবে চালু করার জন্য অনেক জনবল, ডাক্তার, নার্স, কর্মচারী তাদেরকে নিয়োগ দিতে হয়েছে, পদায়ন করা হয়েছে, অ্যানেস্থেসিয়ার ডাক্তার। তো তাদেরকে যদি আমরা অন্য কোনো কাজে এখন ব্যবহার করতে পারি, এমন না যে এটা আবার শুরু করতে পারবো না। তবে এটিকে নিয়ে এত বেশি চুলছেরা বিশ্লেষণ করে এত নেগেটিভ দিক দেখার আমার মনে হয় কিছুই নেই। তবে এটিও ঠিক, আমাদের শহীদুল্লাহ স্যার যেটি বলেছেন, এত উৎসাহিত হওয়ার তেমন কোনো কারণ নাই। আমরা একটা ফ্ল্যাট কার্ভে যাচ্ছে, এটা আমরা আশা করছি। বিশ্বের অন্যান্য দেশে, আজকে ইতালি নিয়ে কত কথাই হয়েছে যে এখন ইতালির নাম অনেক নিচেতে নেমে আসছে। আমরাও আশা করছি অন্যান্য দেশের যে ইনফেকশাস রেট গুলো, ইনফেকশন হওয়ার যে মানে চরিত্র প্যান্ডেমিক এরিয়ায়, প্যান্ডেমিক রাষ্ট্রগুলোতে কমের দিকে একটি সময় তো আসেই, তবে বাংলাদেশও সেই সময় যাবে। এত বাড়াবাড়ি, এত বিশ্লেষণের প্রয়োজন কি আছে বলে আমি মনে করি না। তবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে সরকার যেটি মনে করছেন, ঢাকা মেডিকেল কলেজ জেনারেল হসপিটাল হিসেবে ভালো সেবা দিতে পারছে না, কোভিড সেবা দিচ্ছে, কুর্মিটোলা কোভিড সেবা দিচ্ছে, ওইটিও জেনারেল হাসপাতাল, মুগদা এটি জেনারেল হাসপাতাল, সেটিও কোভিড সেবা দিচ্ছে, অন্য রোগের সেবা দিচ্ছে না, ক্যান্সার সহ অনেক রোগী। তো সোহরাওয়ার্দী হাসপাতালকে সরকার চিন্তা ভাবনা করছে, এটিকে যদি জেনারেল হাসপাতাল হিসেবে চালু করি, তাহলে এখন আমাদের কিন্তু জেনারেল রোগীর সংখ্যা অনেক বাড়ছে, তাতে মানুষ আবার হাসপাতাল মুখী হচ্ছে। সেই ক্ষেত্রে হয়তো চিন্তা করে সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীর সংখ্যা, কোভিড রোগীর সংখ্যা তেমন কম না হলেও সেটিকে নন কোভিড করার হয়তো চিন্তা আমরা করছে। সেই অনুপাতে বন্ধ করেছিলাম, এবং আমরা যেহেতু লিখিত আদেশ পাই নাই, মিডিয়ার সমালোচনার মুখে আমরা আবার কিন্তু চালু করে দিয়েছি। জি, ধন্যবাদ। আসবো উত্তম দা আপনার কাছে। শহীদুল্লাহ স্যারের কাছে তো আমার একটা প্রশ্ন রাখাই আছে, শুধুমাত্র অর্থনীতিবিদ শফিকুজ্জামান, আপনাকে একটি প্রশ্ন ধরিয়ে রাখতে চাই যে আমরা দেখছিলাম যে উত্তম দা বলছিলেন যে কি পরিমাণ ফাঁকা থাকছে, এবং আমরা গেল বাজেট সেশনে আমরা দেখেছিলাম যে বাজেটের সমালোচনা করতে গিয়ে অনেকে যে ভাষায় কথা বলেছেন, এখন যদি সেই কথাগুলি মেলাই, আমাদের আর্কাইভে সেই ফুটেজগুলো আছে, বা অর্থনীতিবিদ পাওলো ফেরি স্যার, বিশেষ করে আমাদের শফিকুজ্জামান স্যার নিশ্চয়ই মনে করবেন যে তার একটা ভালো থিওরি যে দেশপ্রেমিক যে দেশে থাকে সেই দেশের অর্থনীতি এবং অন্য দেশের সঙ্গে কি পার্থক্য, এরকম একটা দারুণ প্রতিবেদন আমরা পড়েছিলাম। তিনি আবার ওই লেখাটিতে বলেছিলেন যে দেশে বোকা মানুষের সংখ্যা বেশি, সেই দেশে যে দুর্যোগ যেভাবে আসে, দুর্যোগ মোকাবেলা যে ব্যাপারগুলো থাকে, সেগুলি তথ্য প্রমাণ দিয়ে দেখেছিলেন অনেক বেশি, কারণ অনেক আগের অনেক পুরনো অর্থনীতিবিদ, কিন্তু এখনো অনেক কিছু ফলে টলে যায়। এবং ফুলিশ ম্যান, সেটার বাংলা যদি আমি করি, উজবুক হয়তো বলতেই পারি, আমাদের কোনো অর্থনীতিবিদ বাজেটের সমালোচনা করতে গিয়ে বলছিলেন যে এখানে তো কোভিড মোকাবেলায় তেমন কোনো বরাদ্দ নেই। ঠিক এই কথাগুলি বলেছিলেন। একেবারে বিখ্যাত প্রতিষ্ঠান, তারা অর্থনীতি নিয়ে একেবারে সবসময় সংবাদ সম্মেলন করেন। কিন্তু এখন যে চিত্রটি থাকছে যে আমার অনেক সিট ফাঁকা থাকছে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে বরাদ্দ থাকে সেটি প্রতি বছর কোনো না কোনোভাবে ফেরত যায়, মূল টাকাটাও খরচ করতে পারে না, সেসব খোঁজ খবর রাখে না, কিন্তু সমালোচনার সময় আবার বড় বড় কথা করার সময় হোমওয়ার্ক না করেই বলেন। কেন এটা হয় আপনার কাছ থেকে শুনবো। শহীদুল্লাহ স্যারের কাছে যাব, কিন্তু একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে। স্যার, মানে যেমনটা আমার শফিকুজ্জামান বলছিলেন যে নিউজিল্যান্ডে তাদের টিকা দেওয়া হলো, কি টিকা দিলেন, এবং সেই বিষয়টি কি অভিজ্ঞতা আমরা নেব, স্যার কি জানাবেন? আমি কিন্তু একটা জিনিস বলি যে নিউজিল্যান্ডে টিকাটা কোন পর্যায়ে দিচ্ছে এটা আমার নলেজে নাই, বাট নিউজিল্যান্ডে যেটা হচ্ছে, নিউজিল্যান্ড ইজ এ কান্ট্রি যেখানে ম্যাক্সিমাম লোকের টেস্ট করা হয়েছে। মানে ওরা একটা রোগী যদি
মানে কাউকে পজিটিভ পায়, তাহলে কন্ট্যাক্ট ট্রেসিং বলি না আমরা যেটা, সেইটার মাধ্যমে আশেপাশে সবাইকে করে ফেলে এবং দেখা যায় যে একজন যদি শনাক্ত হয় তাহলে কয়েকশো লোককে তারা টেস্টিং করে। যেভাবে তারা দেশব্যাপী টেস্টিং এর দিক থেকে পৃথিবীর অন্যতম দেশ, যেখানে টেস্টিং এর হারটা জনসংখ্যার তুলনায় অনেক অনেক বেশি, তারা যেটা করে যে মিস করতে চায় না। কিন্তু টিকার যেটা আমি এখন আমার এই মুহূর্তে নলেজ নেই, বিকজ টিকাটা তো অ্যাকচুয়ালি শুধুমাত্র রাশিয়া তার নিজের টিকা যেটা বের করেছে, এটা প্রয়োগ শুরু করেছে, কতটুকু সেটা আমাদের দেখবার বিষয়। বাকি দেশগুলো তো আসলে ট্রায়াল যেটা দিচ্ছে সেটা ফেজ 3, ফেজ 2, ফেজ 1। তো এই জন্য আমি এক্স্যাক্টলি নিউজিল্যান্ডের জনগণকে সবাইকে টিকা দেওয়া হচ্ছে, এটা আমার নলেজে নেই। স্যার, আরেকটি বিষয় যে আমরা এটি নিউজের একটি বিশেষ আয়োজন ছিল যে বস্তি এলাকায় মানুষকে নিয়ে আমরা সেখানে নিজেদের মতো করে একটি ইনভেস্টিগেশন করেছিলাম এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে সেখানে আক্রান্ত, মৃত্যু সব কিছুরই হার কম। ঢাকার বাইরে অন্তত আমরা 18টি ঘনবসতিপূর্ণ এলাকায় এই প্রতিবেদনটি প্রচার করেছিলাম, সরাসরি সম্প্রচার করেছিলাম। সেখানেও কিন্তু আক্রান্ত, মৃত্যু একেবারেই কম। এই বিষয়গুলো কি স্যার কখনো আমলে আনেন বা কি কারণ হতে পারে, বা সেটার কি একটা ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে শুনবো? এটা একটা বিউটিফুল বলবো যে একটা স্টাডি এবং মানে যেটাকে বলা হয় যে পরিসংখ্যান নিয়ে একটা তথ্য বেরিয়ে এসছে যে ঢাকাতে 9% লোক বলা হচ্ছে আক্রান্ত, তার মধ্যে আবার বস্তিতে কম, অনলি 6%। এটা একটা অবশ্যই বিস্ময়ের ব্যাপার যে এখানে কম হলো কেন। অনেকগুলো মানে ধারণা করা হয় যে যেখানে বস্তিতে একদম গাদাগাদি করে লোক থাকে, ছোট্ট একটা ঘরে অসংখ্য লোক থাকে, সেখানে তো সংক্রমণের হার আরো বেশি হওয়ার কথা ছিল, যেখানে কম হলো কেন। তো এইটা মানে এটা আবার বের করতে হবে। এখানে তো দেখা গেল যে কম হচ্ছে, এবার বের করতে হবে গবেষণা করে কেন কম হচ্ছে। তবে কিছু কিছু ধারণা করা হয় যে এই বস্তির মানুষগুলো এত খেটে খাওয়া মানুষ, তাদের হয়তো এই যে মানে সারাক্ষণ যে শারীরিক পরিশ্রম, তাতে তাদের কেউ কেউ বলে ইমিউনিটি বেশি, সেই কারণে তাদের রোগ কমায়। এবং তাছাড়া বিভিন্ন রোগ তাদের সারা বছর পিছনে কিছু লেগে থাকে, তার থেকেও তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, সেই কারণে বস্তির লোকগুলো যে কম আক্রান্ত হচ্ছে এই ধরনের কিছু ধারণা করা হয়। কিন্তু আমি এই ব্যাপারে বলবো যে গবেষক দল এইটা বের করেছে যে বস্তিতে কম আক্রান্ত হচ্ছে, তারা অথবা আরো কয়েকটা গ্রুপ মিলে এখন আমাদের গবেষণা করা উচিত কি কারণে তাদের কম হচ্ছে। স্যার, আমি শুধু একটু প্রশ্নটা করে রাখি আপনাকে, আমি উত্তর পরে শুনবো। ইকোনমিক্সের একটি প্রতিবেদন নিয়ে আমাদের কাছে বিশেষ করে জুলাই মাসে নানান ধরনের যে ঢাকায় অমুক 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 আক্রান্ত লিখে ফেললো এবং সেটার কোনো সত্যতা বা যাচাই কার সঙ্গে কথা বলেছে সেটির কোনো সিউরিটি নেই। আবার যে গবেষণার কথাটা আমরা বলছি, আবার এইটিন নিউজ যেটি করেছে ক্যামেরার সামনে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছে যে জ্বর হলে কি খান, পরিষ্কার উত্তর দিচ্ছে যে জ্বর হলে কিংবা জ্বর জ্বর ভাব হলে আমরা শুধু প্যারাসিটামলটাই খাই, পানি খাই, এর চেয়ে ডাক্তারের কাছেও মানে যাওয়া প্রয়োজন মনে করি না। কিন্তু আমি করাইল বস্তির কথা বলছি যে সেখানে সুস্থতার হার এবং মৃত্যু একেবারে নেই বললে চলে এবং সুস্থতার হার অনেক, মানুষ কাজ করছে। কি কারণে আপনার কাছ থেকে শুনবো। আমি মোস্তাফিজকে অনেকক্ষণ ধরে বসে রেখেছি। মোস্তাফিজ ভাই, ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু হচ্ছে, আমাদের আমদানি রপ্তানির কথা জানছি, প্রবাসীদের নিয়ে বেশ কিছু সমস্যার কথা শুনছি, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে এই মুহূর্তে আমার রিজার্ভ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা অন্যরকম একটা উচ্চতায় পৌঁছেছি, সে কথাও কিন্তু ভুলে গেলে চলবে না। সবকিছু মিলে মোস্তাফিজ কিছু যোগ করার আছে কিনা, কি জানাবেন? ধন্যবাদ। আমি যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে যেহেতু আমি যুক্ত আছি, আমি বলতে পারি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেলস কিন্তু আপনার গোড়ার দিকে একটু পড়ে গেছে, ভালোই পড়েছে, প্রায় 30%-এর মতো রেভিনিউ। এখন কিন্তু এটা আবার আমাদের যে আগের অবস্থা, ডক্টরসদেরকেও এখন অনলাইনে পাচ্ছে, ফলে প্রেসক্রিপশন, তারা সাজেশন প্রেসক্রিপশন নিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনার কেমিস্ট শপে যে তারা এটা কনজিউম করছে এবং এটা সেলস গ্রাজুয়ালি বাড়ছে। যদি এগ্রিকালচার সেক্টরের কথা বলি, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে আমাদের প্রতি ইঞ্চি জমি ফাঁকা রাখার সুযোগ নেই, ফলে কৃষিতে কিন্তু একটা অভাবনীয় আপনার গ্রোথ এসেছে। আমরা যারা এগ্রিকালচার ইনপুটস যারা এখানে উৎপাদন করি, বাজারজাত করি, তাদের বিজনেসও কিন্তু এখানে অনেক ভালো হয়েছে। এগ্রিকালচার বিজনেসের সঙ্গেও আমাদের সম্পৃক্ততা আছে। আইসিটির ক্ষেত্রে যদি বলি, আইসিটিতে কিন্তু কোনো প্রভাব পড়েনি, বরং এখানে
ট্রেমেন্ডাস গতি এসেছে। শফিকুজ্জামানের কাছে আমার আগেই প্রশ্ন রাখা ছিল যে অর্থাৎ সেই সময় যে ধরনের সমালোচনা আমরা শুনতাম যে এই বাজেটে তো আসলে কোভিড মোকাবেলায় তেমন কিছু নেই, অথচ বছরের পর বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বাজেট ফেরত যায়, সেগুলো আমাদের অর্থনীতিবিদরা জানেন না। মানে সেই যে কথা বলছিলাম যে বোকার বাংলা যদি আমরা উজবুক করি তাহলে সেই পারলো ফেরির মতোই কথাবার্তা হয়। স্যার কি যুক্ত করবেন? আচ্ছা দেখেন, এই যে বাংলাদেশ সম্পর্কে যে বিভিন্ন মন্তব্য আর কি, এটা আজকের না, আমরা শুরু থেকেই দেখছি। আপনার বোধহয় মনে আছে স্বাধীনতার পরপর যখন আমাদের লোকসংখ্যা ছিল 7.5 কোটি, তখন কি মন্তব্য শুনেছিলেন আপনার জানেন না? জাস্ট ফার্ল্যান্ড পার্কিনসন, দুজন বিখ্যাত অর্থনীতিবিদ, তারা বলেছিল বাংলাদেশ এমন একটা দেশ, তখন 7.5 কোটি মানুষ ছিল। এই 7.5 কোটি, মানে বইটার নাম ছিল বাংলাদেশ টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট। সেখানে বাংলাদেশে বলা হয়েছিল এই দেশটা এত ঘনবসতিপূর্ণ ছোট্ট দেশ, এই দেশের মানুষকে নিজেদের উৎপাদন থেকে, নিজেদের খাদ্য উৎপাদন করে দেশকে বাঁচিয়ে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখা খুব কঠিন। দেখেন, যদি এটা হয় তা পৃথিবীর যে কোনো দেশই কাজটা করতে পারবে। এখন আজকের জনসংখ্যা প্রায় এখানে 17 কোটি আছে, এবং আবাদি জমির পরিমাণ এই গত 49 বছরে প্রায় 20% কমে গিয়েছে। তারপরে কিন্তু আমরা তখন 3 গুণ বেশি খাদ্য উৎপাদন করছি আর কি। কাজেই এগুলো মানে মন্তব্য সবসময় ছিল, এখনো আসবে এখন। এবং যদিও সেই বিখ্যাত অর্থনীতি পরে কিন্তু তাদের মন্তব্যটা তুলে নিয়েছেন। কাজে মানুষ তাদের মধ্যে মন্তব্য করতে পারে যে দেখতে হবে আমাদের সক্ষমতা কতটুকু আমরা চলতে পারছি কিনা আর কি। এবং এ ধরনের বিপদ অনেক আসছে, এর আগেও ফেস করেছি। এবারে একটা ব্যতিক্রম আসছে, এই জন্য আমাদের বন্যাটা খুব দীর্ঘমেয়াদী, আজকে 1 মাস 10 দিন ধরে চলছে, প্লাস 2টা প্রাকৃতিক দুর্যোগ একসঙ্গে। এটা এবারে চ্যালেঞ্জটা একটু বেশি বলা হচ্ছে, একদিকে করোনা, ওদিকে বন্যা আর কি। যদি এখন পর্যন্ত মোটামুটি আমরা কিন্তু ফেস করে আসছি। এখন এটা আমরা কতটুকু সাকসেসফুল ফেস করতে পারবেন নির্ভর করছে এ কতদিন আর দীর্ঘায়িত হবে। তবে আমাদের একটা সৌভাগ্য হলো এই বন্যা আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে, সেটা কিন্তু ঘরে তুলতে পেরেছি, সেদিকটা আছে। কাজে সে ধরনের মানে আগে যে বন্যা হলে, ছোট করে বন্যা হলে বিদেশকে হাত পাততে হতো, সেই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে নেই। তাছাড়া বন্যা আজকে ফসল শুধু ধান নয়, শাকসবজির দিক দিয়ে বিভিন্ন বহুমাত্রিক পণ্য বহুমুখীকরণ যেটা আছে, ফসল বহুমুখীকরণ, সে কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি। কাজে ওই দিক থেকে আমাদের খুব একটা নেই। তারপরেও আমি একদম যে মানে খুবই আত্মতৃপ্তিতে ভুগবো তা কিন্তু নাই, কারণ বন্যা এখনো চলছে এবং আমরা এখন ফেস করে যাচ্ছি। আমরা কতটুকু এটা সক্ষম হবে, এটা অনেক কিছু নির্ভর করছে বন্যার স্থায়িত্বের উপর। সেদিকে আমাদের মানে করতে হবে। মাঝখানে আমার 2 মাস এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ ছিল, সেটা আবার শুরু হয়েছে কিন্তু। আমরা আশা করছি, এবং গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার শুরু হয়েছে। স্যার, আমরা যদি রিজার্ভের কথা বলি, যে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই প্রথম স্মরণকালের সবচেয়ে বড় একটা রিজার্ভ নিয়ে কিন্তু আমরা বসে আছি। আমরা প্রতিবেশীদের কথা নানাভাবে আলোচনা করি। জাপানের একটি গ্র্যান্ড নিয়ে আমার অনেক সময় আমি কথা বলি যে বাংলাদেশের এই দুঃসময়ে, বিশ্বের যখন দুঃসময়ে জাপান আমাদের পাশে অনেক বড় একটা সহযোগিতা নিয়ে এগিয়ে এসছে। আমার কথাটা হচ্ছে যে আমরা প্রপার বিষয়টি যদি প্রপার জায়গায় অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু সকল কিছুই ম্লান হয়ে যাবে শুধু অপপ্রচারের কাছে। এটা আমরা দেখি, যেমন নিক্সন কিসিঞ্জাররা যে সময়টি বলছিলেন, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনো আমরা প্রায়শই বলি। কেন, আপনার কাছ থেকে শুনবো। আবারও আমি যেতে চাই আমাদের ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে। যে স্যার, যে কথা বলছিলাম যে রাজধানীর করাইল বস্তির চিত্রটি, যে জ্বর হলে আমরা শুধুমাত্র প্যারাসিটামলই খাই, এই বিষয়গুলি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা যতই স্বাস্থ্য ব্যবস্থাকে গালাগাল দেই না কেন, সাধারণ মানুষ এটি করে সুস্থ আছেন। আত্মতৃপ্তির কথা বলছি না, বলছি যে দিনের শেষে কেউ না কেউ আমাদের মাথার উপরও আছেন, যে কারণেই হয়তো আমরা শত ঝড় ঝঞ্ঝা জলশ্বাসে বেঁচে যাই, হয়তো বেঁচেও থাকবো। স্যার কি যুক্ত করবেন? সত্যি করতে মানে এটা আসলে আমাদের জন্য খুব সুখের বিষয়। সেটি হলো যে আমরা এত ছোট একটা দেশে এত ঘনবহুল লোক, এর মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে, কিন্তু তারপরে কিন্তু আমরা সেই মাথা তুলে বারবারই দাঁড়িয়ে যাই, যেটাকে আমরা বলি রেজিলিয়েন্স। এই রেজিলিয়েন্সটা এই জনগণের, এটাকে আমাদের সবার স্যালিউট দেওয়া উচিত। এই মানুষগুলো কিভাবে বারবার ঘুরে মানে একবার এক এক রকম আঘাতপ্রাপ্ত হয়, বন্যায়, নাইলে ঘূর্ণিঝড়ে, আবার করোনায়, কিন্তু সেই মানুষগুলো দাঁড়িয়ে যায়। তো এইটা একটা জিনিস। তো করাইল বস্তিতে যেটা বলেছে আসলে তাই,
যে আসলে বস্তির লোকদের কিন্তু জ্বর সর্দি কাশি হলে কজন ডাক্তারের কাছে যায় বা হাসপাতালে যায়, খুব কমই যায়। তারা কিন্তু ওই একটা দুটা প্যারাসিটামল খেলো, তারপরে একটু মানে দেখা গেল যে অল্পতেই তারা সেরে উঠে। এটা একটা মানে মানে এর সঙ্গে অনেকগুলো ব্যাপার আছে। সেটি হলো বারবার আমি যেটা বলতে চাই যে এই বস্তির লোকগুলো কিন্তু খেটে খাওয়া মানুষ। এরা কেউ আমাদের মতো মানে আমরা যেমন গাড়িতে, বাড়িতে, অফিসে এয়ার কন্ডিশনের মধ্যে থাকি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে কিন্তু অতটা নাই। তো এদের কিন্তু তা না। এই যে রেজিলিয়েন্স বা এই যে বিভিন্ন মানে প্রতিকূল পরিবেশের সঙ্গে তারা নিরন্তর যে যুদ্ধ করছে, এইটাই তাদের মধ্যে হয়তো ইনেট যেটাকে বলি বা ভিতরে তাদের যে শক্তি, সেটা রোগ প্রতিরোধ থেকে শুরু করে হোক যে কোনো বিষয়ে, সেইটা একটা মানে মানে সত্যিকার অর্থে বিস্ময়ের ব্যাপার। এবং আমি মনে করি যে এই কারণেই আমরা বাংলাদেশ এত কিছুর পরেও মানে এগিয়ে যাচ্ছি বা টিকে আছি ভালোভাবে। স্যার, আবারও একটু শুধু মনে করিয়ে দেখে যে ঢাকার বাইরের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা নানা ধরনের প্রশ্নমুখী হই, টেস্টগুলো নিয়ে ডায়াগনস্টিক সেন্টারকে নানা ধরনের অভিযোগ আমরা শুনতে পাই। নানান বিষয়ের পরেও আমরা এই মুহূর্তে একটা সক্ষমতার জায়গায় পৌঁছতে হলে আমাদের কি করতে হবে? কারণ আপনার কাছ থেকে আমি শুনবো, শুধু প্রশ্নটা দিয়ে রাখলাম। আমাদের সঙ্গে আবারও মোস্তাফিজের লাইনটি সচল হয়েছে। মোস্তাফিজ, সে সময় আপনি বলছিলেন যে আমাদের রেমিটেন্সের কথা আপনি কিছুটা বলছিলেন, বিশেষ করে ঔষধ ব্যবসার কথাও কিছুটা তুলে ধরছিলেন। এর বাইরে আর কি কিছু আছে যোগ করার, মোস্তাফিজ? না, আমি বলবো কি যে ম্যানেজমেন্টের একটি শব্দ আছে যে সেটা হলো লার্নিং কার্ভ, লার্নিং কস্ট। আমরা যখন এই রোগটা আসে তখন কিন্তু মানুষের সংখ্যা ছিল বেশি, রোগটা ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের ধারণা ছিল না। ইকোনমিতে যে কন্ট্রাকশন, যেটা সংকুচিত হয়ে আসছে, যেটা অনেকের চাকরি থ্রেট হয়েছে, সেগুলো কিন্তু শুরুতে যে কোনো ব্যবস্থাপনায় এটা ফেস করতে হয়। সেটা আমাদের প্রাথমিক দিক। এবং বাংলাদেশ কিন্তু আপনার যে ডিজাস্টার প্রন, কিন্তু এটা আজকে নতুন কোনো বাংলাদেশিদের জন্য কিন্তু এটা খুব যে একটা এই ধরনের ঝুঁকি মোকাবেলা, এর চেয়েও বড় বড় ঝুঁকি আমরা কিন্তু মোকাবেলা করে এসেছি। ফলে আমাদের জাতিগতভাবেই আমাদের ভেতরে এই ধরনের সাহস এবং দুর্যোগ মোকাবেলা করার শক্তি আছে। কিন্তু রোগটা ছিল আমাদের নতুন। এই সম্বন্ধে আন্তর্জাতিক বহির্বিশ্বে যে মিডিয়াতে যেভাবে এটা আমরা দেখেছি, অন্যান্য দেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের দেশেও যে ধরনের আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে কিন্তু সেটা হয়। ধারণা করা হয়েছিল হয়তো হসপিটালগুলো ম্যানেজ করতে পারবে না, যে এত রোগ হবে, যে রাস্তায় মানুষ মরে থাকবে। আমরা অনেক ধরনের গণমাধ্যমে এবং এগুলো আমরা শুনেছি। সেখান থেকে কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ঝুঁকি হয়তো এখনো রয়ে গেছে আমি বলবো, এবং কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আমাদের দীর্ঘ সময় লাগবে এটা কাটায় উঠতে। মানুষের যে কালচার বিহেভিয়ারের যে চেঞ্জ হয়ে গেছে, আশঙ্কার জায়গা, আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে মানুষের পার্টিসিপেশন এখন ইন পার্সন না হয়ে দেখা যাবে যে হয়তো তারা জুম বা যদি ইন পার্সন না যেয়ে যদি হয়। আমি আজকে এখানে একটা বিয়ের অনুষ্ঠানে আসছি, প্রাসঙ্গিক ভাবে বলি, আমাদের দেশের একজন মাননীয় সাংসদের মেয়ের বিয়ে হচ্ছে একজন আমলার ছেলের সঙ্গে, একটা বহু 5 স্টার হোটেলে। এখানে কিন্তু আপনার সীমিত হলেও কিন্তু লোকজন আসছে, কিন্তু তাদের ভিতরে প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ডিস্টেন্সিং বা এই ধরনের সংখ্যা রয়ে গেছে। ফলে আমাদের যে পরিবর্তন পৃথিবীতে যেটা হয়েছে, এটা আমি ধারণা করি, আমি একজন অর্থনীতির সাধারণ ছাত্র হিসেবে এবং একজন ব্যবসায়ী হিসেবে, কিছু কিছু জিনিস আমাদের জীবদ্দশায় আর স্বাভাবিক হবে না। এটা ইন্ডাস্ট্রিতে চেঞ্জ আসবে, মানুষের কালচার বিহেভিয়ারে চেঞ্জ আসবে, নতুন ধরনের ইন্ডাস্ট্রি হবে, একই ইন্ডাস্ট্রির মধ্যে অর্ধেক পড়ে যাবে, অর্ধেক জায়েন্ট হয়ে যাবে, এই ধরনের পরিবর্তনগুলো আসবে। তা আমাদের দেশের জন্য, যেহেতু আমাদের গ্রোয়িং ইকোনমিতে আমরা আছি এবং আমাদের দেশের সরকার যেহেতু অনেক রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়েছেন, প্রণোদনা নিয়েছেন, আমার মনে হয় যে আপনার ইউরোপ, আফ্রিকা এবং জি7 কান্ট্রি, মানে উন্নত অর্থনৈতিক দেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশ কিন্তু তার চেয়ে অনেক অল্প সময় আমরা কাটায় উঠতে পারবো। এবং মানুষের মধ্যেও এই ধরনের পরিস্থিতি মোকাবেলার সাহস ইতিমধ্যেই আমরা আগেও প্রমাণ করেছি, এখন হয়েছে, রাস্তাঘাট খুলে গেছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো অর্থনীতির স্বাস্থ্য ঝুঁকির সাথে অর্থনীতির যে ঝুঁকি আমরা যত বড় ধারণা করেছিলাম, সেটা সেইভাবে আমার মনে হয় হবে না।
জি, আমরা উত্তম বড়ুয়ার কাছে যাব। বিশেষ করে যে উত্তম বড়ুয়া, একটা ব্যাপার যে হাসপাতালের কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এবং আপনি নিজেও আক্রান্ত হয়ে আপনার হাসপাতালে নিয়েছিলেন, সেই ইন্টারভিউটি আমার মনে আছে। আপনি বলেছিলেন যত খারাপই হোক আমি আমার প্রণব দা, এই সুযোগে হাসপাতালেই আমি একটু বলি, আ আমি যেহেতু একটা অনুষ্ঠানে এসেছি, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মতো আমি একটু বিদায় নিতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা মোস্তফা ভাই, তাহলে আবারও অনুমতি আপনাকে দেন অন্য যদি কোনো অনুমতি। আয়োজনে দেখা হবে। হ্যাঁ, যেমনটা অনেক বলছিলাম ধন্যবাদ। যে উত্তম বড়ুয়া যে সেটি কিন্তু একটা উদাহরণ, অর্থাৎ আপনি একটা হাসপাতালের পরিচালক, সেটি দেখছেন, দেখে আবার সেই হাসপাতালেই আছেন এবং সেটি একটি উদাহরণ সৃষ্টি করেছে এবং মানুষকে কিন্তু অনেক বেশি আশান্বিত করেছে। উত্তম, কি যুক্ত করবেন? মানে আমি সরওয়ার্দী হাসপাতাল নিয়ে বলছিলেন জি, আমি অনাবদা? বলছিলাম যে আপনি নিজেও কিন্তু আক্রান্ত হয়েছিলেন এবং আপনি আপনার হাসপাতালেই চিকিৎসা নিয়েছিলেন এবং আপনি বলেছিলেন যে যত কিছুই হোক আমি জি জি আমার জি। না, জায়গাটিতেই থাকবো। জি জি, না ধন্যবাদ। আসলে আমার এই কনফিডেন্স ছিল। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল একটি জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমি পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের টার্সিয়ারি লেভেলে পরপর ৩ বার প্রথম স্থান অধিকার করেছি। সেই গুণগত মানগুলো পরিবর্তন করেছি। আমাদের শুধু গুণগত মান না, ডাক্তার, নার্স, কর্মচারীদের মোটিভেশনাল, যেটা আমাদের অনেকের অভিযোগ আছে, ডাক্তারদের নিয়ে অভিযোগ, নার্সদের নিয়ে, সেই মোটিভেশনটা একটা স্টেজে আমাদের হাসপাতালে আসছে। যার কারণে আমি মনে করছি যে আমি যদি, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি যদি কোনোদিন অসুস্থ হই, আমার চিকিৎসা যেন বাংলাদেশে হয়। যেমন আমি যদি আমার সরওয়ার্দী হাসপাতালের উপর আস্থা না রাখি, তাহলে জনগণ কিভাবে রাখবে? যার কারণে আমি অসুস্থ হয়ে আমি বলেছি সরওয়ার্দী হাসপাতালেই থাকবো। যদি এখানে মৃত্যু হয় তাহলে আমাদের হাসপাতালে। এই কনফিডেন্স আমার ছিল এবং চিকিৎসক নার্সরা সেকে সুস্থ করে তুলেছেন। সেই কনফিডেন্স আমি মনে করি প্রতিটি হাসপাতালে থাকা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার সংযোগে কিছুটা সমস্যা হচ্ছে। আমি আবারও শফিকুজ্জামানের কাছে যেতে চাই। শফিকুজ্জামান, আমাদের বড় বড় চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করব এবং কোভিড আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, সেই শিক্ষা আমরা ভবিষ্যতে কতটা কাজে লাগাতে পারবো সেটিও একটি বড় প্রশ্ন। কি যুক্ত করবেন? আপনি যেটাই বলেছেন, আমরা এরকম চ্যালেঞ্জ আগে করেছি। তো কোভিড একটা নতুন ধরনের চ্যালেঞ্জ। আমরা বন্যা, খরা, আমরা যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আমি একটু আগে বলেছিলাম আমরা পরিচিত, সেটা হলো বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা। হ্যাঁ, এটা আসছে একটু ভিন্ন। তারপর আরো একটা কথা, একসঙ্গে দুইটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। এবারে প্রসঙ্গটা সিচুয়েশন একটু ভিন্ন। তারপরেও কিন্তু আজকে 4 মাস হতে চললো, আমরা কিন্তু মোটামুটি ভাবে এটা ফেস করে আসছি। কিছু যে ক্ষতি হয়নি তা কিন্তু না, শস্য কিছু নষ্ট হয়েছে। তবে একটা সৌভাগ্য যে আমরা বন্যা ব্যাপকভাবে আসার আগেই ধান কাটা শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা আমাদের একটা। এবং কৃষক এখন তো আবার প্রস্তুতি নিচ্ছে, এই বন্যার ভিতরে যেখানে খালি আছে আবার নতুন করে ধান রোপণ করছে আর কি। মানে কেউ কিন্তু বসেনি। তারপরে মানে কিছুদিন আমাদের পোশাক কারখানা বন্ধ ছিল, রপ্তানি বন্ধ, সেটা আবার শুরু হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এই সিচুয়েশনের সাথে অতীতেও খাপ খেয়ে নিয়েছি, এখন নিচ্ছি। তবে আমাদের যে দুইটা চ্যালেঞ্জ গুলো আমরা আসছি, দেখেন আমাদের রপ্তানির কথাই বলি, আপনার রপ্তানি অনেক অগ্রসর হয়েছি, কিন্তু সবসময় দেখেছি আমার রপ্তানি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের 1972-73 সাল থেকে 88 পর্যন্ত ছিল আমরা পাটজাত দ্রব্য, এবং 88 থেকে আজ পর্যন্ত আসলো একটা নতুন পণ্য, যোগ হলো আপনার পোশাক, সেটা আজ এই পর্যন্ত আসছে। আমি কথাটা বললাম এই জন্য, একটা কৌশল নির্ধারণ করছো। তখনও ছিলাম এক পণ্য নির্ভর, এখন এক পণ্য নির্ভর। পোশাক আমাদের সমগ্র রপ্তানি প্রায় 84%। অর্থাৎ এই জায়গায় আমাদের একটা হস্তক্ষেপ করতে, মানে পোশাক যেমন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, পণ্য বহুমুখীকরণ। হ্যাঁ, এইখানে কিন্তু একটা বড় জোর দিতে হবে যে একটা পণ্য নির্ভর নিয়ে আমরা বেশি দিন কিন্তু ফেস করতে পাবো না। এমন একটা পণ্য, যদিও পোশাক মানুষের 5টা অত্যাবশ্যকীয় পণ্য, দ্বিতীয়টাই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা চাহিদা থাকবেই। এই চাহিদা থাকবে, প্রত্যেকটা দেশে উৎপাদন করতে পারে। আমরা চাচ্ছি পোশাকের বাইরেও এখন অর্থাৎ পণ্য বহুমুখীকরণে আমাদের জোর দিতে হবে। আর আমরা কৃষিখাতে বলি, আমাদের কৃষিখাতের সাফল্য কিন্তু যথেষ্ট আসছে আর কি। আমি বললাম প্রথমেই 7 কোটি মানুষ নিয়ে আমাদের অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। আজকে 16 কোটি 17 কোটি মানুষ নিয়ে দেশের উৎপাদিত খাদ্য থেকে দিচ্ছি। তখন ছিল আমরা মাত্র
1 কোটি টন খাদ্য উৎপাদন করতে হবে, আজকে প্রায় 4 কোটি টন উৎপাদন করছি। এবং আবাদি জমির পরিমাণ কিন্তু 15% কমে গিয়েছে। মানে কমেছে বিভিন্ন কারণে, ঘরবাড়ি, রাস্তাঘাট এজন্য কারণে, নদীর ভাঙন সবকিছু নেই। অর্থাৎ আমরা কিন্তু আমাদের সক্ষমতা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি। এখন যেটা প্রয়োজন, এখানে আমাদের আত্মতৃপ্তিতে না ভোগে আমার চেষ্টা বাহ, কোথায় আমাদের ডেফিসিট আছে। জি, আমাদের সেই জায়গাগুলোকে একটু এই যে অ্যাড্রেস করা। জি স্যার, সেই আমি জায়গাটি আসবো যেতে হবে। শহীদুল্লাহ স্যারকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। স্যার, শুধু প্রশ্ন রাখতে চাই যে প্রতিদিন নানা ধরনের সুপারিশ কিন্তু আপনি করেন, এবং আমরা আপনাকে ফোন করলে বুঝি যে একেবারে মিটিং সিরিজ অফ, তারপরে নানা ধরনের কৌশলপত্র নির্মাণ। এই সুপারিশগুলো যেগুলো আপনারা রাষ্ট্রের শীর্ষ যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদেরকে যেমন পৌঁছে দেন, গণমাধ্যমেও সেই বিষয়গুলো কিছুটা বলা উচিত। এই মুহূর্তে কৌশলগুলি কি করলে আমরা বাঁচবো, সাধারণ মানুষ উপকৃত হবে, আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে আমি ঘুরে আসতে চাই। দিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার, এই মুহূর্তে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সুপারিশগুলি কি হবে, কি বলার আছে? এই প্রশ্নটাই আমি চাচ্ছিলাম, মানে কারণটা হলো যে আমরা জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এ পর্যন্ত গুচ্ছ অনেকগুলো পরামর্শ দিয়েছি সরকারকে, এবং আমি সবসময় বলি যে কিছু বাস্তবায়ন হয়ে গেছে, কিছু বাস্তবায়নাধীন, কিছু জিনিস হয়তো আমাদের সবগুলো সরকার বাস্তবায়ন করতে পারে নাই। তো আমরা এখন যেগুলো বলবো, যেটা বলছি খুব বেশি করে, একটি হলো যে আগে টেস্টের বেলায় বলি, আমরা এখনো মনে করি যে টেস্টটা পরিমাণ আমরা করছি, আমরা যদি আরো সফল হতে চাই, আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। এখন টেস্টের সংখ্যা যখন বাড়াতে হবে, তখন আমরা এতদিন ধরে যে একটা RT-PCR টেস্ট করছিলাম, তার পাশাপাশি দুটো টেস্টের কথা বলেছি। একটা হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এটার কি লাভ সেটা বলি। র্যাপিড অ্যান্টিজেন নামের মধ্যে বোঝা যাচ্ছে যে খুব দ্রুততার সাথে রেজাল্ট পাওয়া যাবে, 30 মিনিটসের মধ্যে করা যায়। তো এখন এটা যদি করা হয়, তাহলে আমরা অনেক সময় কিছু জিনিস আছে না, যে একটা অপারেশন লাগবে, তখন আমি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাকে দেখলাম কোভিড অথবা কোভিড না, তাহলে একটা ব্যবস্থা নিতে পারবো। আরেকটা হলো যে আমাদের এই র্যাপিড অ্যান্টিজেন যারা পজিটিভ হবে, তাদেরকে পজিটিভ, তাহলে তাদেরকে আর RT-PCR আমরা পাঠাবো না। তাহলে RT-PCR যাবে কখন? যারা নেগেটিভ কিন্তু আবার মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে যে সে কোভিড আক্রান্ত, তখন আমরা RT-PCR করবো। এতে RT-PCR উপর চাপটা কমবে। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে খুব বড় যন্ত্রপাতি লাগে না, খুব বড় ভাইরোলজিস্ট লাগে না, যার ফলে আমরা পয়েন্ট অফ কেয়ার বা রুরাল এরিয়া, হার্ড টু রিচ এরিয়া এখানে করতে পারবো। এই জন্য আমি শুনেছি যে সামনের সপ্তাহে, একটা ভালো খবর আমাকে অতিরিক্ত সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমোদন হয়তো সামনের সপ্তাহে হয়ে যাবে। আরেকটা বলেছি আমরা অ্যান্টিবডি টেস্ট। এই অ্যান্টিবডি টেস্টে কি করবে? কার মধ্যে অলরেডি রোগ হয়ে সে এখন আর ইনফেকশন ছড়াচ্ছে না, অর্থাৎ ইমিউন হয়ে গেছে, সেটা জানা যাবে। তাহলে আমি টেস্টের বললাম। দ্বিতীয়, ভ্যাকসিন আসি। ভ্যাকসিন আমাদের লাগবে, তাই না? তো ভ্যাকসিন আমরা কিভাবে করব? ভ্যাকসিন পৃথিবীতে কয়েকটা দেশ, মানে রাশিয়াটা আমরা বাদ দিলাম, যেটা তারা বলছে যে, কিন্তু যেহেতু WHO এখনো স্বীকৃত না তারা, কিন্তু WHO স্বীকৃত যেসব ট্রায়ালগুলা অনেক অ্যাডভান্স, মানে থার্ড স্টেজে আছে, ফেজে আছে, আমরা বলছি যে যখনই মার্কেট অ্যাভেলেবেল হবে, বাংলাদেশ যেন পিছিয়ে না থাকে, এটা জোগাড় করতে হবে তখনই। সেই কারণে এখনই সরকারি পর্যায়ে দুতিয়ালি করা, দরকার হলে অগ্রিম অর্থ দেওয়া, এবং এ ব্যাপারে আমরা সরকার দেখেছি অনেক দূর কাজ এগিয়ে রেখেছে। এখন দরকার হলো বাকি কাজটুকু সম্পাদন করা, যাতে আমরা মানে রাইট এট দ্য মোমেন্ট যখনই বাজারে ভ্যাকসিন আসবে আমরা যেন পাই। আরেকটা হলো ভ্যাকসিন ট্রায়ালের কথা বলছি। আমরা অক্সফোর্ডে যে ভ্যাকসিন চলছে, তারপরে চায়নার সিনোভ্যাক বা অন্যান্য দেশের ভ্যাকসিনে যদি আমরা ট্রায়ালে অংশগ্রহণ করি, কি লাভ সেটা বলি। ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করলে আমাদের বাংলাদেশের সক্ষমতা আমরা প্রমাণ করতে পারবো, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্মান বাড়বে। ওই ভ্যাকসিন যদি সফল প্রমাণিত হয়, তাহলে আমরা
সুলভ মূল্যে তাড়াতাড়ি পাবো। এবং আমাদের জনগণের উপরে যে ওই ভ্যাকসিন কাজ করে, ভ্যাকসিন ট্রায়ালের লাভটা কি? অনেকগুলো দেশে যদি করা হয়, বাংলাদেশে করা হলো, বাংলাদেশের লোকের উপরেও এটা সফল হবে সেটা জানা। যেই জন্য আমরা ট্রায়ালের উপরে জোর দিয়েছি। এটা গেল ভ্যাকসিন ট্রায়াল। প্রথমে বললাম টেস্ট, আরো কিছু বলেছি আমরা। সেরকম হলো যে এই যে আজকে এটা খুবই সরকারকে আমি সাধুবাদ জানাবো। আমরা বলেছিলাম যে বুথে এসে যদি কেউ টেস্ট করায় 200 টাকা এটা মওকুফ করার জন্য, বাতিল করার জন্য, আর বাড়ি যেয়ে যে 500 টাকা সেটাকে 300 টাকা করার জন্য। সরকার অলরেডি 200 টাকার জায়গায় 100 টাকা করেছে, বাড়িকে 500 টাকার জন্য 300 টাকা করেছে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ, সাধুবাদ জানাতে চাই পরামর্শ কমিটির পক্ষ থেকে। আরেকটি হলো আমরা বলেছি যে যেটা আমাদের এখন আরো নতুন কিছু কাজ আছে, সেটি হলো যে বিশ্বে, এটা আমি একটু ওয়ে ফরওয়ার্ড বলতে চাই প্রণব, যে এই আজকে অন এয়ার বলতে চাই, আমাদের এই ভ্যাকসিন বা এগুলোর পাশাপাশি এই কোভিড তো পৃথিবীতে এত তাড়াতাড়ি যাবে না, এটা হলো বাস্তব কথা। তাহলে এই কোভিড চিকিৎসার জন্য যে ট্রায়ালগুলো, একটা হলো ভ্যাকসিন কিন্তু রোগ প্রতিরোধ করবে, কিন্তু রোগ যেটা হয়ে গেলে আমরা এই রেমডেসিভির ইউজ করছি, যে তাতে নাকি 4 দিন তার রোগের দিন কমে আসবে। তারপরে বলছি যে ডেক্সামিথাসন যেটা স্টেরয়েড, সেটা দিলে একটা ভালো। এরকম তো আরো কিছু ড্রাগ যেটাকে বলে রিপারপাসিং মানে ট্রায়াল, সেইগুলোতে বাংলাদেশ যেন অংশগ্রহণ করে। আমি জানি যে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি অনেকগুলো ট্রায়ালে অংশগ্রহণ করছে, আমেরিকা বা অন্যান্য দেশও করছে। বাংলাদেশ বসে থাকা উচিত না, আমাদের উচিত হবে এইসব ড্রাগ ট্রায়ালেও, ম্যানেজমেন্ট ট্রায়ালেও অংশগ্রহণ করা। এইগুলো হচ্ছে আমাদের ব্যাপার। আসতে বলবো যে আমাদের চিকিৎসকদেরকে যে ডিউটি যে বলা হয়েছিল যে 15 দিন এবং 15 দিন অন এন্ড 15 দিন অফ, হোটেলে থাকবে না, এখানে আমরা বলতে চাইছি যে আসলে চিকিৎসকদেরকে যদি আমরা একটু কমফোর্ট না দিই, তাহলে কিন্তু তারা আসলে রোগ চিকিৎসা করতে পারবে না। পিপিই পরে চিকিৎসা করা খুবই কঠিন। আবার এইটা করে বাসায় যে যাবে, তাহলে বাসায় তো কোয়ারেন্টাইন হলো না, সেখানে তার বুড়ো বাবা মা আছে, সন্তান আছে, তারাও আক্রান্ত হবে। সেই ব্যাপারটাও বিবেচনা করার জন্য বলেছি। লাস্ট আর একটি কথা বলেছি এবারের আমাদের ইয়েতে, যে এই যে স্বাস্থ্য বুলেটিনটা দেওয়া হচ্ছিল, এইটা চালু রাখলে কিন্তু ভালো। কেন? মানুষ কিন্তু অনেকে আগ্রহ নিয়ে বসে থাকতো শুধু ফ্যাক্টস ফিগার শোনার জন্য না, ওই স্বাস্থ্য বুলেটিনে কিছু স্বাস্থ্য বিধি নিয়ে কথা বলা হতো। আমরা আরেকটা বলেছি যে অন্তত সপ্তাহে একদিন গণমাধ্যমের সাথে এই স্বাস্থ্য বুলেটিনে যদি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়, প্রশ্ন উত্তর হয়, তাহলে গণমাধ্যম বেশি জানবে এবং তত বেশি প্রচার করবে, আমাদের লোকের মধ্যে সচেতনতা বাড়বে এবং আমরা করোনা মোকাবেলায় আরেকটু অগ্রসর হব। স্যার, আমি এই সুপারিশগুলি আমরা তো শুনলামই, কিন্তু তারপরও আমার একটি ছোট প্রশ্ন, বিশেষ করে স্বাস্থ্য বুলেটিন নিয়ে, পাশাপাশি গরিব মানুষের স্বাস্থ্য সেবা কি হওয়া উচিত, কি করা উচিত, সেই রূপরেখাটি নিয়েও কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে। আপনার কাছ থেকে শুনবো, ভাবতে থাকুন। উত্তমদার কাছ থেকে শুনে আসবো। উত্তমদা, একটা বিষয় যে বিশেষ করে ইতালির ধারাবাহিকতায় আমরা দেখেছি, তাদের একটি সেই সময়কার মন্তব্য যে এখন আমাদের আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই ইতালিতে, এবং নিশ্চয়ই আপনি জানেন সেটি বিশ্ব গণমাধ্যম সেটিকে শিরোনাম করেছিল, আমরাও করেছিলাম বাংলাদেশে বসে। কিন্তু আমাদের পরিস্থিতি তো আর সেরকমটি নয়। কিন্তু মোট কথা হচ্ছে যে স্বাস্থ্য বুলেটিন থাকবে, সেখানে নানান ধরনের উপদেশমূলক ভালো ভালো কথা থাকবে। আবার কেউ কেউ সেটিকে প্যানিক সৃষ্টি করে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেন পিছিয়ে পড়ি, রাজনৈতিক হাসিলের জন্য সেগুলো কেউ কেউ করছেন, সেটাও কিন্তু আমাদের নজরে এসছে, সেটাও কিন্তু অ্যাড্রেস করা প্রয়োজন। কি যুক্ত করবেন উত্তম বড়ুয়া? না, তো ধন্যবাদ। আমরা সবসময় বলে আসছি এবং সবাই জানে, কোভিড-19 এটি বিশ্ব মহামারী। এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কারোর জন্যই পুরাতন কিছু নেই, এটা নতুন একটি অভিজ্ঞতা। আমেরিকার জন্য যেমন নতুন অভিজ্ঞতা, বাংলাদেশের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তো বাংলাদেশও সেদিক থেকে আমি বলবো অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু এই কোভিড ম্যানেজমেন্টে আমাদের যেমন দুর্বলতা ছিল, সমন্বয়হীনতা ছিল, কিন্তু এখন সক্ষমতা অনেক বেড়েছে। আপনি চিকিৎসার ক্ষেত্রে সক্ষমতা বললেন, আপনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সক্ষমতা বললেন, অনেক বেড়েছে। যারা সমালোচক, যারা রাজনীতি ছুতো পেলেই রাজনীতি করতে চায়, কিন্তু একবারও ভেবে দেখে না তারা কি করছে, তাদের দায়িত্ববোধ থেকে, সামাজিক দায়িত্ববোধ থেকে তারা কতটুকু করছে। কিছুক্ষণ আগে শহীদুল্লাহ স্যার যেটি বললেন, এটির সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই।
আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই যে সরকারের পিসিআর যে ল্যাবের যে দামটি কমিয়েছে, কারণ আমরা দেখেছি জুন মাসে 30 তারিখ পর্যন্ত যেভাবে পিসিআর এর আক্রান্তকারী বা সন্দেহকারী পরীক্ষা করত, জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু সংখ্যা কমেছে। অনেকে সেটিকে আমরা ইনফোডেমিকের তথ্যের ভিত্তিতে আমরা ওইটাকে বলা হচ্ছে যে আমাদের পিসিআর এর কিট সংকট। আসলে সেটি কিট সংকট ছিল না, তার কারণে অনেকের কমেছে। আমরা তারপর অনেকে হলো অযাচিত পরীক্ষা করতো, সেগুলো কমেছে। আসলে তারপর যে জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজন, পরিপত্র, যেটি একটা ইয়াং ডাক্তার যারা আজকে কোভিড ফ্রন্ট ফাইট যোদ্ধা, চিকিৎসকরা যারা চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা কিন্তু শহীদুল্লাহ সাহেব দিচ্ছেন না, চিকিৎসা কিন্তু ডাক্তার উত্তম বড়ুয়া দিচ্ছেন না, চিকিৎসক কিন্তু দিন মোহাম্মদ সাদ দিচ্ছেন না, চিকিৎসা কিন্তু হলো কনককান্তি বড়ুয়া দিচ্ছেন না, দিচ্ছে একজন ইয়াং ডাক্তার যার বয়স অত্যন্ত কম। তার বাসায় কিন্তু ছোট্ট একটি শিশু আছে, হয় সে শ্বশুর বাড়িতে থাকে যেখানে শ্বশুর শাশুড়ি থাকে, নতুবা তার বাসায় থাকে যেখানে মা বাবা থাকে। তাদের বাসার রুম হয়তো 2টি রুম আছে, তারা যে আইসোলেশন করবে একটি রুমে থেকে এবং হলো একটি অ্যাটাচ বাদ দিয়ে, সেটিও কিন্তু নেই। অতএব পরিপত্র সংশোধন অত্যন্ত জরুরি। আমি শুধু সরওয়ার্দী হাসপাতালের কথাই বলি, আমাদেরকে কিছু ডরমিটরির কথা বলা হয়েছে সরকার থেকে, আমরা প্রতিটি ডরমিটরিতে লিখেছি, গিয়েছি, আমরা কোথাও ডরমিটরি পাইনি। তাহলে আমি কিভাবে কোভিড চালাবো? আমার ডাক্তারগুলো কিভাবে বাসায় তাদের মা বাবা বাচ্চার কাছে আমি ফেরত পাঠাবো? যার কারণে সরকার যখন বলেছে বন্ধ করার জন্য, সেটিকে আমরা সাধুবাদ জানিয়েছি, কিন্তু তার মানে এই না আমরা করতে চাই না। আমরা এখনো কোভিড নন কোভিড একসাথে রান করতে চাই। আরেকটি জিনিস আমি বলতে চাই, একটু সবিনয় যদি একটু সুযোগ দেন। আমি এখানে শহীদুল্লাহ স্যার আছেন, ওনাকেও আমি একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও এবং আমাদের সরকার থেকেও এবং মিডিয়ারও যে চাপ, শুধু টেস্ট টেস্ট টেস্ট, আমি এটির সাথে একটু সবিনয়ে একটু আমি একটু অন্য মত পোষণ করতে চাই। টেস্ট 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 এটি কোনো চিকিৎসার একটি মূল ভিত্তি নয়, এটি একমাত্র ডায়াগনস্টিক টুল নয়। এই টুলটি অনলি ফর আইসোলেশনের জন্য, আইসোলেশন কমিউনিটিতে যাতে না ছড়ায়। এখন আমাদের যেতে জনগণ, অনেক কর্মীদেরও আমি দেখেছি, অনেক সময় চিকিৎসক নার্সদেরও দেখেছি পজিটিভ নিয়ে তারা আইসোলেশনে না গিয়ে যত্রতত্র ঘোরাফেরা করছে। যদি তাই আইসোলেশন সঠিকভাবে করতে না পারি, এই শুধু টেস্টের উপর নির্ভর করে 4 দিন 3 দিন পর রিপোর্ট পেয়ে এই লোক কমিউনিটিতে ছড়াচ্ছে আরো মারাত্মক হারে। ওদের পাশাপাশি আমাদের অন্যান্য ডায়াগনস্টিক টুল অন্তত তার জীবনের জন্য, কমিউনিটির জন্য না, যে এফেক্টেড তার জীবন রক্ষার জন্য তাকে হলো সিটি স্ক্যান করা হোক, হাই রেজুলেন্স, নতুবা এক্সরে করা হোক, নতুবা অন্যান্য পরীক্ষা আগে সুযোগ দেওয়া হোক, সেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বা সিডিসির কোনো তাদের বক্তব্য বা তাদের নির্দেশনা নেই। তেমনি ভাবে আমাদের বাংলাদেশেও আমাদের মেডিসিন সোসাইটি বলুন, আমাদের যে টেকনোলজিস্টের যারা হলো পরামর্শ দিচ্ছেন শহীদুল্লাহ স্যাররা, তাদের মধ্যে নেই। আমি টেস্টের বিকল্প আমি আছে বলে মনে করি না, টেস্ট লাগবে। পাশাপাশি ক্লিনিক্যালি আপনারা সিটি স্ক্যানের কথা বলুন, একজন লোক কাশবে, যখন সে কাশি দেবে, যখন জ্বর হবে, তাকে এক্সরে এর কথা বলুন, ব্লাড পরীক্ষার কথা বলুন, পাশাপাশি তারপর আপনি টেস্টের কথা বলুন। না হলে শুধু কমিউনিটি বাঁচানোর নামে আমরা শুধু প্রতিদিন বুলেটিনে সংখ্যা কত এটি বলার জন্য, আবার কিছু কিছু আমরা টকশোতে এটি সংক্রামক কমছে কি বাড়ছে সেটিকে বিশ্লেষণের জন্য প্রতিদিন এই বুলেটিনের প্রয়োজন নাই। আমার ওই জীবনটি রক্ষা করার জন্য আমাকে প্রয়োজন তার অন্যান্য টেস্টগুলো, এক্সরে, হাই রেজোলেন্স সিটি স্ক্যান, সিবিসি, পাশাপাশি টেস্টও অবশ্যই প্রয়োজন আছে। আমি সেটি আজকের দিনে বলতে চাই। বাহ, অসংখ্য ধন্যবাদ। আবারও শফিকুজ্জামান স্যারের কাছে যাব। স্যার, আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, 3 ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ 3 ধরনের মানুষের জন্য, একেবারে গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তো শহীদুল্লাহ স্যার বলবেন না, আগেই তাকে বলে রেখেছি। কিন্তু এক ধরনের স্বাস্থ্য ব্যবস্থা যে আমরা একটু হাঁচি কাশি দিলেই কিন্তু আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এসব জায়গায় চলে যাই, এবং তাদের যে পরিস্থিতিগুলো অতি সাম্প্রতিক ঘটছে, চলছে, হচ্ছে, বা ব্যক্তিগতভাবে আমাদেরও কিছু পরিচয় আছে, তারা যে ভাষায় কথা বলেন, তারা বললেন যে আসলে স্বাস্থ্য খাতে বেসরকারি বিনিয়োগ না করে আমরা মস্ত বড় একটা ভুল করেছি। এই ভুলটি কি আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট শেষ বিরতি নিয়ে আসতে চাই। ছোট এবং শেষ বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন।
প্রদর্শক বিরতির পর আবার আমন্ত্রণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। ডক্টর শফিকুজ্জামান, আপনার কাছে যেটা বলছিলাম যে এক ধরনের স্বাস্থ্য সেবা, মানে সেবা বলতে যারা নেন তারা এই দুঃসময়ে বলছেন যে ব্যক্তিগত বিনিয়োগ প্রাইভেট সেক্টরে স্বাস্থ্য খাতে না করে বড় একটা ভুল করেছেন। কি উত্তর দেবেন? আচ্ছা, আমি বলবো স্বাস্থ্য খাতে দেখেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন আর কি। হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, কিন্তু আমাদের দেশে দেখেন ধনীদের সংখ্যা বাড়ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে সামান্য একটা অসুখের জন্য তারা চলে যান সিঙ্গাপুর, মালয়েশিয়া। এটা তাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে নিজেদের। তারা কি দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আস্থা রাখতে পারেন না, নাকি তাদের অর্থ আছে, প্রচুর অর্থ, সেই জন্য? এটা চিন্তা ভাবনা করা দরকার। তো আমি বলি একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাত হলো দুইটা, শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুইটা খাতকে অবহেলা করে পৃথিবীর কোন জাতিই কোনোদিন উন্নতি করতে পারেনি। আমি বর্তমান সরকারে আসার পর স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে। তারপর আমি বলবো যে ইউনেস্কো নিয়ম অনুসারে আমাদের স্বাস্থ্য শিক্ষা খাতের জিডিপি 6% এবং স্বাস্থ্য খাতের জিডিপি 4% দেওয়ার পরামর্শ আছে। আমরা কিন্তু তার থেকে এখনো অনেক পিছিয়ে পড়ে আছি। শিক্ষা খাতে আছি আমরা কত 3.3, মানে অর্থাৎ জিডিপি 3% কাছাকাছি, আর স্বাস্থ্য খাতে আছি 1% একটু উপরে, অনেক পিছিয়ে পড়ে আছি, যেটা আগে আরো অনেক কম ছিল। আমার মনে হয় এখানে স্বাস্থ্য খাতে আরো কত বিনিয়োগ বাড়াতে হবে, এবং এখানে স্বাস্থ্য খাতে মানে গ্রামাঞ্চলে অনেক দুর্গম এলাকা আছে, এখানে কোনো ডাক্তারখানা, একটু হাসপাতালও নাই আর কি। কাজেই বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি জোর দিতে হবে, স্বাস্থ্য খাতে আরো বরাদ্দ বাড়তে হবে। এবং যারা এই যে আমরা বলি যে, আমি এই কথা বলতে অনেকগুলো জিনিস চলে আসে, যে আমাদের ট্যাক্স আর জিডিপি, আমাদের ট্যাক্স এর কথা, যে বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ এখানে আয়কর দেওয়ার সামর্থ্য রাখে, সেখানে আয়কর দেয় মাত্র মানে 1,10,00,000 আর কি। এই যে আমাদের যে বিরাট একটা আয়কর আদায়ের বিরাট একটা ক্ষেত্র আছে, সেখানে আমি করে দিচ্ছি। যারা ধনী তাদেরও বেশি বেশি কর বাড়াতে হবে, আমাদের করটা আছে একেবারে, যে ধনী বা বেশি কর, বিনিয়োগের যে করুণ চিত্রটি প্রাইভেট সেক্টরে, সেটি কিন্তু তারা হারে হারে বুঝেছেন। এরপর না করলে আর কারোরই পক্ষে কোনো কিছু করার নেই। আবারও আমরা একটু জি স্যার শেষ করেন। স্বাস্থ্য খাতে সরকারি এবং বেসরকারি উভয় খাত, উভয় পক্ষ থেকে এর বিনিয়োগ বাড়াতে হবে। স্বাস্থ্যকে আমি যে ফিগারটা দিয়েছি, যে এখানে আমাদের 4% জিডিপির 4% বরাদ্দ কথা, সেখানে আমরা আছে 1.2%, অনেক নিচে পড়ে আছি স্বাস্থ্য খাতে। আর শিক্ষা খাতে 3% কম বরাদ্দ হওয়ার কথা, 6% ইউনেস্কোর হিসাবে। এটা বেড়েছে আমাদের, কিন্তু এটা আরো বাড়াতে হবে আমাদের অর্থনৈতিক স্বার্থেই। এটা শহীদুল্লাহ স্যারের কাছে যাব। স্যার, আমরা গরিব মানুষের স্বাস্থ্য সেবার মান কি করে বাড়ানো উচিত, এই মুহূর্তে কি হওয়া উচিত, কি সুপারিশ, কি জানাবেন? এইটার সাথে একটু আগে আমাদের অর্থনীতিবিদ একজন সিনিয়র মানুষ শফিকুজ্জামান সাহেব যে কথাটা বলেছেন, যে কথাটা প্রশ্ন ছিল যে স্বাস্থ্য খাতে বাজেট যেটা, সেটা মানে বেসরকারি বিনিয়োগের কথা জানতে চেয়েছিলাম, যে যারা একটু হাঁচি কাশি দিলেই সিঙ্গাপুরে চলে যান, মালয়েশিয়াতে চলে যান, ইউরোপের অনেক দেশে যান, কিন্তু তারা এই কোভিডের সময় হারে হারে উপলব্ধি করেছে যে দেশে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বিনিয়োগ না করে, অর্থাৎ প্রাইভেট বিনিয়োগ না করে তারা মস্ত ভুল করেছেন। অনেকে ব্যক্তিগত পর্যায়ে আমাদেরকে এই কথাগুলো বলেন, সেই প্রশ্নটি তার কাছে ছিল। স্যার, গরিব মানুষের স্বাস্থ্যসেবা একেবারে রিমোটেস্ট এরিয়াতে, ঢাকার বাইরে, বস্তি এলাকায় কি সুপারিশ স্যার? ওই সুপারিশের সাথে আমাদের অর্থনীতিবিদ যে কথাটা বললো, আমি ওই কথাটাই আসছিলাম, যে সরকারি খাতে শুধু বাজেট বাড়ালে হবে না, বাজেট বাড়ানোর সাথে সাথে ব্যবস্থাপনাটা যেন এমন ভাবে হয় যে আমরা একেবারে একটা অত্যন্ত সুন্দরভাবে হেলথ সিস্টেমটাকে গড়ে তুলতে পারি, যেখানে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ কমিউনিটি ক্লিনিক, তারপরে ইউনিয়ন হেলথ সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হসপিটাল, এগুলোর যদি সক্ষমতা ঠিক মতো বাড়াতে পারি, এগুলোকে যদি রোগী বান্ধব করতে পারি, তাহলে গরিব মানুষ চিকিৎসা পাবে। আরেকটি হলো যে প্রিভেন্টিভ, যেটা প্রায় পাবলিক হেলথ, আসলে রোগ হওয়ার থেকে রোগ প্রতিরোধ। তো আমাদের এই গরিব মানুষগুলো যখন একবার রোগাক্রান্ত হয়, তাহলে তখন হাসপাতালে গেলেও যেমন তাদেরকে কষ্ট, আবার খরচের ব্যাপার আছে। সেখানে আমি যেটা বলতে চাই যে আমাদের পাবলিক হেলথের উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যত বেশি পাবলিক হেলথের উপর গুরুত্ব দেব, যত বেশি প্রিভেন্টিভ মেজার্সের
উপরে আমরা নজর দেব। শুধুমাত্র মানে গরিব মানুষ না, ধনী গরিব সবাই উপকৃত হবে। তবে দিন শেষে যেন গরিবরা কখনো তাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচারের ভয়ে চিকিৎসার থেকে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষা রাখার জন্য সরকারের যেমন দায়িত্ব আছে, বেসরকারি সংস্থাদের দায়িত্ব আছে। সেটা আমার মনে হয় এখন থেকেই চিন্তা করা উচিত, এবং আমরা যদি সেইভাবে ব্যবস্থা নিতে পারি, সুবিন্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় গরিব মানুষ অবশ্যই চিকিৎসা সেবা পাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা যাব উত্তমদার কাছে। একদম শেষ কথা কি বলবেন আপনি? উত্তম বড়ুয়া, আপনি শুনতে পাচ্ছেন এবং আনমিউট করে শেষ কথা কি বলবেন? সরি হ্যাঁ, আমি শহীদুল্লাহ স্যারের সাথে একটু যুক্ত করতে চাই। আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজেট বিশ্বের কিন্তু সর্বনিম্ন। বিনিয়োগ কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে 0.4%, এবং যেটি আমাদের প্রয়োজন 2.45%। তো সেদিক থেকে একজন সাধারণ মানুষের স্বাস্থ্য খাতে যে নিজে খরচ করে প্রায় 74%, আর সরকার থেকে নেয় 26%। এটি হলো ডাটা। আর অতএব গরিব লোকের যে স্বাস্থ্য ব্যবস্থার কথা যেটি বলা হয়েছে, যেটির জন্য প্রান্তিক লেভেলে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, তারই কন্যা আজকে বাস্তবায়ন করেছে সারা দেশে কমিউনিটি ক্লিনিক। এটি যাতে প্রান্তিক পর্যায়ের সকল মানে মানুষ যাতে সেবা পায়, সেটিকে আজকে বাস্তবে পরিণত করেছে। আরেকটি কথা বলতে চাই, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন গরিব রোগের যেটা বস্তিতে আমাদের কোভিড রোগী কেন কম, যে গবেষণা আসছে আমাদের। আপনি শুধু অন্য কিছুই দেখেন, ওরা কিন্তু অন্য রোগগুলো আমাদের ধনী মধ্যবিত্ত আমাদের যা যা রোগে আমরা আক্রান্ত হই, সেই রোগগুলো কিন্তু তারা কমে আক্রান্ত হয়। অতএব এখানে একটা গবেষণার একটা বিষয় আছে। ওরা প্রত্যেকটা রোগে তারা, আমরা কথায় কথায় ডায়রিয়া, কথায় কথায় ডিসেন্ট্রি, কথায় কথায় জন্ডিস কিন্তু তাদের হয় না। অতএব এইখানে আরেকটি জিনিস উল্লেখ করা যায়, বস্তিতে এনজিওরা সবচাইতে বেশি কাজ করে। তাদের রোগ প্রতিরোধ করার জন্য যা যা প্রয়োজন সেটা এনজিওরা সরকার যেটা অনয় উচ্চবিত্তরা সেটি পায় না। অতএব গরিবদের জন্য একটু বদ্ধপরিকর। আমরাও কমিউনিটি লেভেল থেকে শুরু করে প্রান্তিক লেভেলে সেবার মান আরো বাড়ুক। উত্তম বড়ুয়া, আপনার এই কথা সূত্র ধরে, যদিও করাইল বস্তিতে আমরা ওইরকম কিছু পাইনি খুঁজে, যে এনজিও গুলোর কথা বলছেন, উল্টো আরো ঋণের দায়ে জর্জরিত করে সেই নিরন্ন ভুভক্ষ মানুষদেরকে। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। শহীদুল্লাহ স্যার, আপনাকে দিয়ে শেষ করব। শেষ একটি বিষয় আছে, ইস্যু আছে, সেটি নিয়ে আপনি মন্তব্য করবেন। শহীদুল্লাহ, আমরা শফিকুজ্জামান স্যারের কাছে যাব। স্যার, শেষ কথা কি হবে আপনার? আমার না, জি শফিকুজ্জামান, শেষ কথা কি হবে? শেষ কথা, আমরা এখনো একটা মানে ক্রান্তিকাল অতিক্রম করছি। একটা করোনা এবং বন্যা একসঙ্গে আসছে। আমার কথা হলো, বাংলাদেশের মানুষ এদেশে এ ধরনের প্রবলেম, যদিও আজকে দুইটা প্রবলেম একসঙ্গে আসছে, বন্যা এবং খরা, মহামারী অনেক ফেস করেছে, সাফল্যের সাথে সেগুলো ফেস করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং তো সরকারের এখানে তৎপরতা আরো একটু এখানে বাড়াতে হবে। এবং প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানে ডাক্তার নাই আর কি, সেখানে ডাক্তার নাই এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল, সেখানে যেন সরকার থেকে দৃষ্টি দেয়, এবং তাহলে এই দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের সরকারের সহযোগিতা থেকে বঞ্চিত না হয়। এটা হলো আমার। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। ডাক্তার শহীদুল্লাহ, করোনা নিয়েই আমাদের বসবাস করতে হবে, এই উপলব্ধি এতদিনে আমাদের হয়ে গেছে। আমরা এটি নিউজের পক্ষ থেকে মাস্ক ফর অল একটি কর্মসূচি পালন করি। আপনিও প্রায়শই কথা বলেন সেটি নিয়ে। মাস্কেই তো আমাদের থাকতে হবে, তাই না? নিশ্চয়ই। আপনি কি যোগ করবেন শহীদুল্লাহ স্যার? অবশ্যই। আমি খালি একটা শেষ কথা বলতে চাই। করোনা আমাদের অনেকগুলো জায়গার, মানে বিশেষ করে স্বাস্থ্য সেক্টরে যদি কিছু সক্ষমতা থাকে সেটা যেমন দেখিয়েছে, দুর্বলতা যেটা সেটাও দেখিয়েছে। এটাকে আমরা যদি পুঁজি করে আমাদের নতুন করে সবকিছু সুন্দর পরিকল্পনা মতো স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে পারি, আমার বিশ্বাস আমরা আরো একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দিকে উন্নীত হতে পারবো। আর এই করোনার সময় আমাদেরকে মনে রাখতে হবে, কোনোভাবেই যেন আমরা এই মাস্ক পরাটাকে ঢিলে ঢালা হিসেবে না নিই, কারণ এই একটি ছোট্ট মেজার কিন্তু বিশাল একটা উপকার করবে, বিশাল একটা আমাদের ফল দিবে। সেজন্য আমরা প্রত্যেকেই যেন বাসার থেকে বেরোনোর সময় মাস্কটা পরিধান করি, এবং পরিধান শুধু করলে হবে না, নাক এবং মুখটা যেন
প্রপারলি ঢেকে আমি ওই মাস্কটা পরি, যেটা নামিয়ে থুতনির কাছে রাখলাম, তাহলে হবে না। তাহলে আমি মনে করি যে আসলে আমি নিজেকে সুরক্ষা করব, অন্যকেও সুরক্ষিত। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাকে ধন্যবাদ। রাত 1:10 এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।